জামাত শিবির নিষিদ্ধে একমত 14 দল, কার্যকর করতে সরকারকে অনুরোধ। এর আগে 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেটি রাজনৈতিক নয়, জঙ্গিবাদী কর্মকাণ্ড। বেছে বেছে সেবা প্রতিষ্ঠানগুলোতে হামলা করা হয়েছে। এ সময় তিনি বিএনপি জামাত শিবিরকে জঙ্গি বলেও আখ্যায়িত করেন। এদিকে আমরা যেমনটি জানি যে কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি জানিয়েছেন, সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে 150 জন। এ বিষয়গুলো নিয়ে আজ আলোচনা চালিয়ে যেতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ফার্নাস জি রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন 3 জন বিশেষ অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, সম্পাদক, দৈনিক ভোরের কাগজ। আছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। সেই সঙ্গে আরও আছেন অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফউদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক। 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আমি যেমন দেখছিলাম যে টিভি পর্দায় ব্রেকিং নিউজ চলছে, জামাত শিবিরকে নিষিদ্ধে একমত 14 দল। আপনারাও নিশ্চয়ই দেখেছেন। এই সংবাদটি দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ক্ষমতাসীনরা যেমনটি বলছে যে জাতীয় স্বার্থে অপশক্তিকে নির্মূল করতে হবে। সবার মতামত জানতে চাই এক এক করে। শ্যামল দত্ত, আপনি যদি শুরু করেন। দেখেছি 14 দলের বৈঠক শেষে গণভবনে ওবায়দুল কাদের যখন ব্রিফিং করছিলেন তখনই আমরা এই খবরটি জানতে পারলাম। এটি অনেক আগে হওয়া উচিত ছিল, কারণ জামাত শিবির নিষিদ্ধের একটি আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে। কারণ এই দলটি শিবিরের কথা বলছে না, জামাত ইসলামী তো প্রকাশ্যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল। ফলে সেই দলটি বাংলাদেশে বহাল তবিয়তে রাজনীতি করছে। এটি হচ্ছে খুবই দুঃখজনক বিষয়। এটা পৃথিবীতে এরকম নজিরবিহীন। যারা এই দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, এই দেশের মৌল চেতনায় বিশ্বাস করে না, তারা বাংলাদেশে বহাল তবিয়তে রাজনীতি করছে। এবং তারা তো স্বাধীনতার মাত্র কয়েক বছর পরে তারা মন্ত্রীপন্ত হয়েছে। নিজামী এবং মুজাহিদ তো বাংলাদেশের মন্ত্রী ছিল। একটা সময় 75-এর পরে এদেরকে উন্মুক্ত রাজনীতি করার সুযোগ দেওয়া। তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি, জামাত ইসলামী, এগুলো নিষিদ্ধই ছিল। বঙ্গবন্ধুকে মারা যাওয়ার পরে জিয়াউর রহমান এসেই এদেরকে আবার রাজনীতি করার সুযোগ দিল, এবং যারা পালিয়েছিল বিভিন্ন দেশে, গোলাম আজম সহ, তারা আবার দেশে ফিরে আসলো। এবং ধর্মভিত্তিক রাজনীতির কুফল আমরা তো দেখলাম। এই কুফলগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের স্বাধীনতার যে মৌলিক আকাঙ্ক্ষা, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়া, সেটাকে আমরা পুরোপুরি শাটাট হতে দেখলাম। এখন এসে 14 দল একটা একমত হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে কেন আলোচনায় আসছে এটি, তার প্রধান কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলন ছাত্রদের একটি আন্দোলন, এবং সেই আন্দোলনটি ছিল একেবারেই শান্তিপূর্ণ শুরুর দিকে। 13 তারিখের পর থেকে এটার ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে গেছে। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিলেন 14 দলের বৈঠকে, সেটি হচ্ছে এই জামাত শিবিরের যে তাণ্ডবটি চলেছে, এটি অনেকটা জঙ্গিবাদী কার্যক্রমের মতো। তারা এত ওয়েল ট্রেইনড বাহিনী ঢাকার ভিতরে ঢুকিয়েছে, টার্গেট করে করে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। সরকারের আপনার যে সমস্ত স্থাপনা, যেগুলো অর্জনের স্থাপনা, বিশেষ করে যেমন ধরেন আমাদের মেট্রো রেল, আমাদের এক্সপ্রেসওয়ে, আমাদের ডাটা সেন্টার, আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, দুর্যোগ ব্যবস্থাপনা। আমি জানি না দুর্যোগ ব্যবস্থাপনা বা এগুলোর সাথে বাংলাদেশের আন্দোলনের কি সম্পর্ক। এগুলো শুধু, এটা তো শুধু ঢাকা শহরের চিত্র। ঢাকা শহরের বাইরেও বিভিন্ন জায়গায়, আপনি গৌরীপুরে ময়মনসিংহের একটা তাল্লু স্পিনিং মিল, একটা জুট মিল, এগুলো তো আগুন ধরিয়ে দিয়েছে। মাদারীপুরে একটা পরিবহনের পার্কিং করা গাড়ি আছে, 35টা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। তো এগুলো তো একটা খুবই প্ল্যান্ড সহিংসতা। এটা একটা নৈরাজ্য সৃষ্টির জন্য তারা একেবারেই মানে বাংলাদেশটাকে একটা ক্রিপল করে দেয় অর্থনীতিকে। সেটা জেলা কারাগার তো বললাম, বিটিভির কথা নাইবা বললাম, এগুলো আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি। জেলা কারাগার থেকে যেভাবে রাইফেলগুলো তো এখনো উদ্ধার হয়নি। 86টা রাইফেলের মধ্যে 46টা উদ্ধার হয়েছে, এখন অনেকগুলো বাইরে রয়ে গেছে। 1000 রাউন্ড গুলি রয়ে গেছে তাদের হাতে। এই জঙ্গিদের মধ্যে কয়েকজন ধরা পড়েছে, এখনো বাকিটা পড়ে নাই। 400 কতজন আত্মসমর্পণ করেছে, এখনো প্রায় 400-রও বেশি কয়েদি কিন্তু পলাতক। এই যে এই কাণ্ডগুলো, এগুলো তো একটা দেশের ভিতরে অনেকটা গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে। এবং এটা শুধুমাত্র গতকাল ওবায়দুল কাদেরও বলেছে যে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের আমি এটার সঙ্গে একমত না। ওবায়দুল কাদের সাহেবের আমি একটা লাইন বলে শেষ করছি, কারণ লাইনটা শেষ না করলে তো বক্তব্য শেষ হয় না। এই
সহিংসতার সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জামাত শিবির সহ আরো কিছু ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর সাথে তো বিএনপির মদত তো আছেই। আপনি নিশ্চয়ই আমির কুসুম আমাদের টেলিফোন কনভারসেশন শুনতে পেয়েছেন, তিনি যেভাবে বলেছেন যে তোমরা কুমিল্লায় ঘুরে আপনি ঢাকায় আসো। তারপরে ইদানিং আরও যে সমস্ত আধুনিক প্রযুক্তির কারণে যে সমস্ত কনভারসেশনগুলো আসছে, শিবিরের যে প্ল্যান্ড একটা চট্টগ্রামে তো একদম ওরা একদম গাইডলাইন করে দিয়েছে, টেলিগ্রামের মধ্য দিয়ে ওদের যে প্রোগ্রামটা ইউজ করে তার মধ্যে দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে এগুলো। ফলে এটি একটি অনেক দিনের দাবি। এমনিতেও জামাত কিন্তু নিবন্ধিত দল নয়, তাদের নিষিদ্ধ করার ব্যাপারটি আপিল বিভাগে এখনও বিচারাধীন আছে। আমরা একটু দ্রুত করলে অন্তত বাংলাদেশ থেকে অনেকখানি আমাদের এই অপশক্তিগুলো দূর হবে। ধন্যবাদ জানাচ্ছি শ্যামল দত্ত। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, একই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাই। জামাত শিবিরকে নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে 14 দল। খুব ইন্টারেস্টিং নিউজ। আমি খুব স্তম্ভিত হয়ে গেলাম যে 14 দল একমত হয়েছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে। আমার খুবই জানতে ইচ্ছা, আমি আশা করি যে আগামীকাল এটা বলবে তারা কোন দলের আপত্তি ছিল, এতদিনে একমত হয়েছে কোন দলের আপত্তি ছিল যেই কারণে এটাকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়নি। 2 নম্বর প্রশ্ন, 14 দল হওয়ার জন্মের বহু আগেই, তখন জিয়া রহমানের শাসন চলছে, তখন আমরা যারা গণতান্ত্রিক শক্তি আমরা স্পষ্ট করে বলেছিলাম জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। এবং আমি তো বিশেষভাবে যুক্তি দিয়ে বলেছিলাম জামাতে ইসলাম কোনো রাজনৈতিক দল না, এবং হাইকোর্টের রায়েও সেই কথা বলা হয়েছে, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এবং 1971 সালের 16 ডিসেম্বর যে আত্মসমর্পণ দলিল, ওটা ভালো করে পড়লে দেখবেন সেখানে স্বাক্ষর করা হয়েছে, বয়ানের ভেতরে আছে আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের অক্সিলারি বাহিনী যত আছে সবাই নিঃশর্তভাবে আত্মসমর্পণ করিলাম। তো পাকিস্তান সেনাবাহিনীর অক্সিলারি ফোর্স কারা ছিল? এই জামাত, শিবির, আল-বদর, রাজাকার, এগুলো ছিল অক্সিলারি ফোর্স। সুতরাং পাকিস্তান সেনাবাহিনীর ঢাকায় যেমন কোনো ক্যান্টনমেন্ট করার অধিকার থাকতে পারে না, জামাতে ইসলামেরও এইখানে কোনো রাজনৈতিক দলের অফিস করে রাজনৈতিক তৎপরতা চালানোর অধিকার থাকতে পারে না। কিন্তু কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, আমরা যেমনটি আপনি বলছিলেন যে স্বাধীনতা বিরোধী যে চক্র বা যে গোষ্ঠীটির কথা আপনি বলছেন জামাত শিবির, তারা আসলে রাজনীতিতে এতটা সক্রিয় কিভাবে হয়ে উঠলো? কেননা প্রশ্রয় পেয়েছে। আমরা স্বাধীনতার চিন্তা থেকে বহু দূরে চলে গেছি। বর্তমান সরকারের কথাই ধরেন, বর্তমান সরকার কি সমাজতন্ত্রে বিশ্বাস করে? অথচ সমাজতন্ত্র হলো আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম মূল সংবিধানের অঙ্গ। বর্তমান সরকার কি রাষ্ট্র ধর্ম ইসলাম চালু করে নাই এবং ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে দূরে চলে যায় নাই? বর্তমান সরকার কি গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরেছে, নাকি মানুষ মনে করে যে বিনা ভোটে এই সরকার বারবার 3 বারের পর 4র্থবার আবার নির্বাচিত হয়েছে? এবং জনগণের সমর্থন যেহেতু নাই, সেই কারণে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে, এবং তার পেছনে আবার অর্থনৈতিক কারণও আছে, এবং সেইটার সূত্র ধরেই কিন্তু সমস্ত দেশের ভেতরে যে অরাজকতা, দেশের পরিস্থিতি সম্পর্কে যদি বলতে হয়, এক কথায় বলতে হয় আমাদের এখানে লুটেরা ধনিক শ্রেণীর শাসনের যে দেউলিয়াপনা, দ্য ব্যাংক্রাপসি অফ কর্পোরেট ইন্টারেস্ট। এবং দেখেন এই যে এইসব ঘটনার ভেতর দিয়ে আসল কতগুলো ইস্যু হারিয়ে যাচ্ছে। তার ভেতরে একটা ইস্যু হলো, নাম আমি উচ্চারণ করতে চাই না, ঘৃণা হয়, হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, কতগুলো বাড়ি করেছে, অমুক করেছে দেশে, কোথায় গেলো এখন? ওইগুলো আলোচনার ভেতরে নেই। ইন্ডিয়া সফরের পরে চুক্তি হলো এবং বাংলাদেশের মাটির উপর দিয়ে ট্রেন সার্ভিস যাবে, ইন্ডিয়ান ট্রেন মুভ করবে, সেটা কার্গো নিবে না প্যাসেঞ্জার নিবে না কি নিবে, পিপল কিছুই জানি না আমরা। অথচ আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। তো এইখান থেকে অ্যাটেনশন ডাইভার্টেড হয়ে যাচ্ছে। এবং ইস্যুটা কোটা ইস্যু ইজ এ মাইনর ইস্যু, আমার বিবেচনায় মাইনর ইস্যু। কোটা প্রসঙ্গটা কেন আসে? আমাদের সংবিধানে যুক্তিসঙ্গতভাবেই এটা আছে যে সমাজের যুগ যুগ ধরে পিছিয়ে পড়া অংশগুলোকে বিশেষ সুবিধা না দিলে তারা কোনোদিন সাম্যের পরিস্থিতিতে, সমতার পরিস্থিতিতে আসতে পারে না, এবং এটাকে বলে পজিটিভ ডিসক্রিমিনেশন।
কিংবা অ্যাফার্মেটিভ অ্যাকশন, সব দেশে এটা আছে। ওর জন্য আদিবাসী, প্রতিবন্ধী, তাদের জন্য এটা থাকা উচিত। কিন্তু এটা কোনো সময় মেধার যে গুরুত্ব সেটাকে অতিক্রম করা উচিত না। ওর জন্য আমি এটা সবসময় সুপারিশ করেছি 5%, 6%, খুব বেশি হলে 7%, এইটার ভিতরে সীমাবদ্ধ রেখে বাকি সব মেধার ভিত্তিতে হইতে হবে। আমাদের এখানে খালি ডিজিটাল বাংলা না, এখন তো কি স্মার্ট বাংলাদেশ। তো স্মার্ট বাংলাদেশে আমাদের যদি এই পলিসি আমরা অগ্রসর করে না নিয়ে যাই, ইটারনালি অনন্তকাল ধরে তো আপনি স্পেশাল সুবিধা দিবেন না। 50 বছরেও আমরা পিছিয়ে পড়া মানুষকে যদি না এগিয়ে দিয়ে থাকি, তাহলে তো এটা হবে না। কিন্তু এটার সঙ্গে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক? মুক্তিযোদ্ধাদের কি সম্পর্ক? বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার জন্য এটা করা হয়েছে। আরে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হলে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনেন, লুটপাট তন্ত্র উচ্ছেদ করেন, সমাজতান্ত্রিক বাংলাদেশের দিকে দেশকে নিয়ে যান, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের দিকে নিয়ে যান। এইটা না করে আপনি সন্তান তো বটেই, নাতিপুতিকে কোটা দিয়ে, এবং সে সংখ্যা আর কত হবে? যতই দেন আপনি 30% দিলেও তা কত হবে? এইটা দিয়ে সম্মান জানানো মানে হলো গরু মেরে জুতা দান। আমাদের দেশে একটা কথা আছে, সেইটা হলো এই ব্যাপারটা হয়ে গেল। ধন্যবাদ জানাচ্ছি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। পরবর্তী অংশে আবারও ফিরছে অন্য প্রশ্ন নিয়ে আপনার কাছে। অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফউদ্দিন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, প্রধানমন্ত্রী আজ বলেছে যে সম্প্রতি ঘটনাগুলো ঘটে গেল সেটি আসলে জঙ্গিবাদী কর্মকাণ্ড। সেই জায়গা থেকে বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে নেপথ্যে রয়েছে জামাত শিবির। এই যে এখন একটা সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছে যে জামাত শিবির নিষিদ্ধ হতে যাচ্ছে, অপশক্তি কি নির্মূল হবে? ধন্যবাদ এবং বিজ্ঞ আলোচকবৃন্দ। আজকে আমাদের একটা ক্রান্তিকাল, খুব মূল্যবান সময় আমরা এসে দাঁড়িয়ে কথা বলছি, যখন প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতর মিল না থাকার কারণে আমাদের কিছু তাজা প্রাণ ঝরে গেছে, আমাদের কিছু ডিসক্রিমিনেশন হয়েছে, এবং এর ভিতরে নতুন তথ্যপত্র নিয়ে ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য সশস্ত্র একটি গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এবং তাতেই তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আজকে রাজপথে নামানো হয়েছে। এবং এই আমার বিজ্ঞ আলোচক মহোদয় যে কথা বললেন, যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পর্যন্ত দেখেছিলাম যে সেনাবাহিনীর গোলাগুলি বা পুলিশের গোলাগুলি, এইটা নিয়েও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। একজন প্রাক্তন মিলিটারি কর্মকর্তা হিসেবে আমি আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি, দেশ যেমন সংবিধানের আলোকে চলে, বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, সমগ্র সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব দেশের রাষ্ট্রীয় আইনের একটা অংশ আছে, যেটা MBML, তার বাইরে একটা স্টেপ কখনো নেয় না। আজকে আমাদের এগেনস্টে যারা আমাদের তছনছ করে দিচ্ছে, কোঠার পরিবর্তে যারা রাষ্ট্রীয় সম্পদের প্রতি ধ্বংসাত্মক, পৈশাসিক আনন্দে লিপ্ত, তারা কখনো দেশের কল্যাণকামী মুক্তিযোদ্ধার সন্তান বা দেশের মুক্তি প্রত্যাশী হতে পারে না। আজ এই ঘটনা অঘটনা নিয়ে সেনাবাহিনীকে করা হচ্ছে বিতর্কিত, করা হচ্ছে উত্তেজিত, কোনো সময়ে দাঁড়ানো হচ্ছে আসামির কাঠগড়ায়। কিন্তু সেনাবাহিনী আজকে মাঠে আছে তার নিজস্ব দায়িত্ব পালনে, রাষ্ট্রের দিক নির্দেশনায়। সেনাবাহিনীর দিক নির্দেশনা রাষ্ট্রের পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে দেওয়া হয়, সেই দায়িত্ব লিখিতভাবে তারা অন গ্রাউন্ডে দায়িত্ব পালন করার জন্য এসছে। সেখানে তারা একটা গুলিও কখনো খরচ করেনি। মব কন্ট্রোল করার জন্য IS ডিউটি, মূলত সেনাবাহিনী দুইবার গ্রাউন্ডে আসে। একটা হচ্ছে IS ডিউটি ইন এইড অফ সিভিল পাওয়ার, আর একটা আসে দেশের জরুরি অবস্থা। সংবিধানের 141A অনুচ্ছেদে ওখানে স্পষ্ট দেশের জরুরি অবস্থা। তা জরুরি অবস্থা তো এখন ডাকা হয়নি, এখানে IS ডিউটিতে ডাকা হয়েছে। IS ডিউটিতে কখনোই সেনাবাহিনী কোথাও গুলি ছোড়েনি, কোথাও সেনাবাহিনী তাদের শৃঙ্খলা দায়িত্ব পালন করতে গেলে তাদের নিজস্ব কিছু আর্ট, টেকনিক
ফলো করে যেতে হয়, ড্যাশ, ডাউন, ক্রল, অবজার্ভ, ফায়ার। আর যদি মুভ কন্ট্রোল করতে হয়, মুভ কন্ট্রোল করার জন্য যদি কোথাও গুলি খরচ করতে হয়, অবভিয়াসলি তার পাশে যে আমাদের বিসিএস প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট থাকতে হয় এবং ওনার কাছ থেকে লিখিত পারমিশন আসতে হয়। তো সে কারণে দেশপ্রেমিক সেনাবাহিনীকে কখনো আপনারা বিতর্কের কাঠগড়ায় দাঁড়া করবেন না। বহির্বিশ্ব থেকে আমাদের কিছু রিটায়ার্ড মিলিটারি কর্মকর্তা যারা তাদের ব্যক্তির চরিত্র সার্থক করার জন্য এই প্রোপাগান্ডার অংশ হিসাবে সেনাবাহিনীকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চিন্তা করছে, সরকারের বিপক্ষে নেওয়ার চিন্তা ভাবনা করছে, কোমলমতি শিক্ষার্থীদের বিপক্ষে নিয়ে, এটা ফুললি রং। যারা এখান থেকে এই কথাগুলো করছে, আলোচনা করছে, তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখবেন। সেনাবাহিনী থেকে যদি কেউ চাকরিচ্যুত হন, ডেফিনেটলি শৃঙ্খলার জন্য, এবং অনেক এই সদস্যদের আমি দেখেছি তারা শুধু শৃঙ্খলার জন্য চাকরিচ্যুত হননি, তারা দেশে জেল কেটেছেন, পরবর্তীতে দেশের বাইরে গিয়ে নিজেদের রিহাব দ্বিতীয়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এখন দেশের সুযোগ সুবিধা সন্দেহে তারা আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। ধন্যবাদ জানাচ্ছি কাজী শরীফুদ্দিন। আপনি সেনাবাহিনীর ভূমিকার কথা বলছিলেন, একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। জি জি, নিশ্চয়ই। প্রশ্ন হলো, সেনাবাহিনীর প্রসঙ্গ এখানে আসছে কেন? কেউ তো এই অভিযোগ করে নাই। করছে, কেউ কেউ করছে বিভিন্ন জায়গা থেকে। না, আমাদের আলোচনায় তো এখানে কেউ কোনো ওঠে নাই। স্যার, এই প্রসঙ্গ আনছেন কেন? প্রসঙ্গটা আনলাম আমাদের যে বিজ্ঞ দাদা, আপনি কি এই বিষয়টাই তুলে ধরার জন্য এখানে এসছে? ইস্যুটা ছিল 14 দল জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য সুপারিশ করেছে। এগুলো আলোচনার মধ্যে এই আছে। বিষয়ে আলোচনা আমরা ফিরছি, একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জেডএসআরএম নিবেদিত দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত, এই শিরোনামে আবারও ফিরছে আলোচকদের কাছে। শ্যামল দত্ত, যে আলোচনায় আমরা ছিলাম, একটু কোটা আন্দোলন প্রসঙ্গে আসতে চাই। আমরা কোটা আন্দোলনে যেমন দানবীয় ধ্বংসযজ্ঞ দেখেছি, আমরা কিন্তু প্রাণহানিও দেখেছি, এবং এরই মধ্যে কিন্তু অনেকগুলো বিষয়ে কিন্তু শোনা যাচ্ছে, যেমনটি ডিবি প্রধান বলেছেন যে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। কারা করেছে এসব? না, এগুলো তো বের করতে হবে তদন্ত করে। ইতিমধ্যে কিছু কিছু জিনিস বেরিয়ে এসছে, যেটি আমরা সবাই জানি যে কোটা আন্দোলন শুরুর দিকে এটি ছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন। আপনি যদি আন্দোলনের টাইম লাইনটা দেখেন, যখন 1 জুলাই থেকে শুরু হয় তখন এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, এবং কোটা আন্দোলনকারীরা খুবই শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটা আন্দোলন। প্রতিদিন তারা দুপুরের পরে আন্দোলনটা করতো, 3:30টার দিকে একটা মিছিল করে এসে শাহবাগে একটা জমায়েত করতো, এবং সেখানে খুবই শান্তিপূর্ণ। আমরা টেলিভিশনগুলো লাইভ করছে, পত্রপত্রিকাগুলো তাদের সাথে নিউজ করছে, এমনকি তারাও আমাদের সাথে এই আন্দোলনকারী নেতারা বিভিন্ন টক শোতে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ভুল ব্যাখ্যা করে যখন আরেকটি পক্ষ এখানে ঢুকে গেছে, এবং তখনই দেখলাম যে এটা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হওয়া শুরু, এটা সহিংসতার দিকে যাচ্ছে, এটা ভাঙচুরের দিকে যাচ্ছে। এবং আরেকটি সিদ্ধান্ত, যেটি আমি একটু আগে সেলিমের সাথে আলোচনা করছিলাম, ছাত্রলীগকে দিয়ে এটি মোকাবেলা করার সিদ্ধান্তটা সঠিক ছিল না। যাই হোক, এখন আর এই আলোচনাটা, এটা নিয়ে অনেক পোস্টমর্টেম হবে, অনেক আলোচনা হবে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর একটা ইন্টারভেনশন, যেটা অর্থাৎ তারা মাঠে নেমে কারফিউ জারির পর এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। কিন্তু আমি একটা জিনিস আপনার এখানে আজকে একটু কিছুক্ষণ আগেও আমি আলোচনা করছিলাম, এই ছাত্রদের সাথে একটা আলোচনায় যেতে হবে। বিষয়টা এখন এমন জায়গায় যে আপনি তো আগামীতে একটা সময় গিয়ে বিশ্ববিদ্যালয় খুলতে হবে, সাধারণ ছাত্রদের ব্যাপারটা বোঝার জন্য আমি জানি না 3 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে 3 মন্ত্রী সে দায়িত্বটা নিয়ে তারা আলোচনাটা কিন্তু আর এগোলো না। দে শুড সিট, অ্যাটলিস্ট তাদের সাথে ডায়ালগ করুক, কথা বলুক। এটি যদি ডিবির হারুনের এখানে কথা বলতে পারে, হোয়াই নট 3 মন্ত্রী কেন বুঝতে পারবেন আলোচনায়? এবং সে বিষয়ে কিন্তু একটা নতুন বিতর্ক শুরু হয়েছে, যেমনটি আসলে ডিবি হেফাজতে থাকা সেটা নিয়ে 6 তো বিতর্ক আছে, একটা আপনি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া ইত্যাদি, যাও সে আলোচনা আমি যাচ্ছি না। আমি চাচ্ছি, আমি যেটা বলি যে ধরেন কোটা মুভমেন্টের একটা ডিমান্ড ছিল, সেটা কি কোটাটা বাতিল করতে হবে। সেটা যেভাবেই হোক, যে কোনো একটি রক্তাক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে, আন্দোলন ইত্যাদি, যার মধ্য দিয়ে সেটা তো অর্জিত হয়েছে। হোয়াট নেক্সট? আপনাকে তো শিক্ষাঙ্গন খুলতে হবে, আগামীতে শিক্ষার পরিবেশটা আনতে হবে, দেশে একটা শান্তির পরিবেশ আনতে হবে। এখন এই অবস্থায় কি ভাবেন? ওরা একটা 9 দফা দিয়েছে, আপনি যদি এখান থেকে 2 দফা নিয়ে আলোচনা করেন, 1 দফা নিয়ে আলোচনা করেন, বা হোয়াট এভার, অ্যাটলিস্ট একটা ডায়লগ করেন। এই যে একটু আগে আমি ডিবির থেকে তাদের আত্মীয় স্বজনরা বেরিয়ে এসছে, এই যে 6 জন সমন্বয়ক যারা, তাদের পরিবার বলছে যে ভাই হ্যাঁ, আমরা খুবই দেখলাম ওরা ভালো আছে, হয়তো কাল পরশুর মধ্যে আমরা ওদেরকে নিয়ে যাব।
বা তারা কোনো জোরপূর্বক কিছু দেয় না, তারা খুবই ভালো, এই ডায়লগটা কেন হবে না, পলিটিক্যাল ডায়লগ হবে না কেন? এবং এটি আমার ধারণা যে এখন একটা করার সময় এসে গেছে, কারণ আপনি পুরো জিনিসটাকে যদি আপনি একটা শান্তিপূর্ণ পরিবেশে নিতে চান তাহলে ডায়লগ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আমি মনে করি যে এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং হাইকোর্ট নিশ্চয়ই আপনি অবগত আছেন, যেমনটি বলেছে যে ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে খাবার টেবিলে বসে ছবি তোলা জাতির সাথে মশকরা। এটা হাইকোর্টের মন্তব্য, আমি মন্তব্য নিয়ে করতে চাই না, কারণ আগামীকাল এটার উপর রায় আছে। ফলে যেহেতু আদালত একটি আগামীকাল আদালতের এটি একটা মন্তব্য, আদালতের একটি মন্তব্য এনে যদি আমরা মন্তব্য করি তখন এটা সঠিক হয় না আর কি। আগামীকাল দেখা যাক, এটা নিয়ে নিশ্চয় আদালত থেকে একটি নির্দেশনা আসবে এবং সেই নির্দেশনাটি যাতে ভালো হয়। আমার মনে হচ্ছে যে এই যে আদালতের এই অবজারভেশনটা, এইটাও গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। আমি যাকে তাকে ধরে নেব তারপর খাবার টেবিলে বসে দেবো, এইটাও সঠিক না। এখন দেখা যাক কালকে আমি আদালতের মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করার আগ্রহী না। আগামীকাল আদালতের যখন সুনির্দিষ্ট নির্দেশনা আসবে তখন তা নিয়ে আমরা কথা বলতে পারবো। তবে আমি এখনও মনে করি যে আমাদের আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানের পথ যেতে হবে, কারণ এই দেশটা আস্তে আস্তে একটা উন্নয়নের দিকে যাচ্ছিল, কিন্তু আমাদের মৌলিক কতগুলো সমস্যা আছে, যেটি এই যে একটু আগে আমি সেলিম সাথে মানে ইয়েতে আলোচনা করছিলাম। এই দেশটা মুক্তিযুদ্ধের যে চেতনার দেশ, সেই জায়গায় তো দেশটা পরিচালিত হচ্ছে না, এবং সেই জায়গাতে আমাদের জোর দিতে হবে। আজকে আমাদের অজান্তে কেন এরকম শক্তিগুলো বেড়ে উঠছে, আমাদের অজান্তে কি করে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসে এরকম সহিংস আন্দোলনে অংশ নিচ্ছে, এই জায়গাটির মধ্যে আমাদের অ্যাড্রেস করার সময়। সেই প্রশ্নগুলো নিয়ে আমি যেতে চাই কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে। কোটা আন্দোলন সম্পর্কে প্রথমে আমাদের বুঝতে হবে যে এটা উৎসটা হলো বিপুল পরিমাণ বেকারত্ব, চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এবং তাদের মধ্যে শিক্ষা লাভ করার পর হাজার হাজার লক্ষ লক্ষ চাকরি নেই, সরকারি চাকরি চায়। সেই সরকারি চাকরির ভেতরে তাদের মেধা ভিত্তিতে ঢোকার সুযোগ যদি কোনো না কোনোভাবে সংখ্যা এবং পরিমাণে যাই হোক না কেন কনসেপচুয়ালি যদি হয় যে এখানে আবার ভাগ বসাচ্ছে আরেকটা অংশ, তখন তার ভেতরে যে উত্তেজনা হয় সেইটারই বহিঃপ্রকাশ এটার ভেতরে হয়েছে। এটা তো কোনোভাবেই যৌক্তিক না যে ৫৭% আপনি কোটায় দিয়ে দেবেন, এটা কোনোভাবেই। সুতরাং এই যে বিক্ষোভটা যে আস্তে আস্তে জমে উঠছে, এটা তো নতুন না। ১৮ সালে প্রথম এটা উৎপত্তি হয়, এবং তখন স্লোগানটা ছিল মুক্তিযুদ্ধ কোটা বাতিল করো। প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠনগুলোই এইটাকে চেঞ্জ করে দিল যে মুক্তিযুদ্ধ কোটা বাতিল না, কোটা সংস্কার করো, এবং ওইটা অ্যাকসেপ্টেড স্লোগান হয়ে গেছে। এবং তারপরে এইবার যখন এই আন্দোলনটা সূত্রপাত হয়, সরকার একভাবে ন্যারেটিভ দিচ্ছে, সেটার সঙ্গে আমি একমত না। প্রকৃত ন্যারেটিভ আমাদের বের করতে হবে। আমার ন্যারেটিভ হলো এরকম যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে এবং প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা এগিয়ে আসছে। গণ অভ্যুত্থানের একটা লক্ষণ হলো, মুজাহিদুল ইসলাম সেলিম, শান্তিপূর্ণ যে আন্দোলনের কথা আপনি বলছিলেন সেটি এতটা সহিংস কিভাবে হয়ে উঠতে পারে সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমি আপনার কাছেই ফিরছি। দর্শক, জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকে রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম যে শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে এতটা সহিংস হয়ে উঠতে পারে, যেমনটি আসলে ডিবি প্রধান জানিয়েছেন যে নাশকতাকারীদের ঘোষণা ছিল পুলিশ মারলে ১০,০০০, ছাত্রলীগ মারলে ৫,০০০। না, আমি তো মনে করি যে সরকারি ন্যারেটিভ একরকম, এবং আমি যেভাবে দেখেছি ঘটনা বলি, জনগণ যেভাবে দেখেছে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। শান্তিপূর্ণ আন্দোলন, সেইটার উপরে ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে নামিয়ে দেওয়া হলো হুন্ডা দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, এবং আওয়ামী লীগের নেতা বলে দিল যে আমার ছাত্রলীগই যথেষ্ট এটাকে করার জন্য। পরিণতি কি হলো? লক্ষ লক্ষ সাধারণ ছাত্রদের সামনে ছাত্রলীগ তুলার বস্তার মতো নিশ্চিন্ন হয়ে গেল। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, আমরা রাষ্ট্রীয় স্থাপনায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখলাম, যে দানবীয় বিভৎসতা আমরা দেখলাম, আমি তো বললাম, এটা অলরেডি আমি বলে গেছি। এত বিশাল পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মিছিল ঠেকানোর জন্য নিয়োজিত করে বসে থাকলো, আর এই সেন্সিটিভ জায়গাগুলো যে আক্রান্ত হতে পারে এই ইনফরমেশন তাদের ছিল না, এটা বিশ্বাস করতে বললো। সেই তথ্যটি আমরা একটু জানতে চাই। অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন, কি বলবেন?
ধন্যবাদ। যেমনটি প্রথমেই বলেছিলাম যে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝখানে যদি মিল না থাকে তাহলে মানুষের অসন্তোষ শুরু হয়, আর এই অসন্তোষ থেকে আস্তে আস্তে যে আমাদের আন্দোলন বলেন, বিদ্রোহ বলেন, এটা শুরু হয়ে যায়। আরেকটি জিনিস হচ্ছে কি, অযোগ্য ব্যক্তিবর্গ যদি সুযোগ্য স্থানে বসে থাকে, যদি ওনার দায়িত্ববান না হয়ে দায়িত্বহীন হন, তাহলে সেখানে আমাদের কিছুটা দেখতে পাই যে ডিসহারমোনি হয়। তো যেমনটি বলছি, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট কোঠা আছে, নির্দিষ্ট দায়িত্ব আছে, টাস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে। পুলিশের নির্দিষ্ট একটা দায়িত্ব আছে, ডিবির নির্দিষ্ট একটা দায়িত্ব আছে, সেনাবাহিনীর একটা নির্দিষ্ট দায়িত্ব আছে। তো কেউ দায়িত্বের বাইরে যেতে, নোবডি উইল কাম আউট অফ দিস বক্স। একটা জিনিস, আজকে পুরো ঢাকা শহরে যতই জ্যাম থাক, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যদি একটা কোনো গাড়ি যায়, সে কিন্তু ভুলেও ইচ্ছা করে 50 কিলোমিটার উপর যায় না, কারণ এই যোগ্যতাটা, এই শৃঙ্খলাটা সেনাবাহিনী অর্জন করছে যে ওই পথে গেলেই 50-র উপরে স্পিড হলে তার ওটা স্টপ হয়ে যাবে বা লকড হয়ে যাবে, ধরবে। ধন্যবাদ জানাচ্ছি অবসরপ্রাপ্ত কর্নেল গাজী শরীফউদ্দিন। শ্যামল দত্ত, যে আলোচনাটি চলছে যে আসলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আসলে দায়িত্বশীল আচরণ, সে বিষয়ে আপনার সেটা তো হয়নি অবশ্যই, যে কারণে আমি একটু আগে আলোচনা করছিলাম, আমাদের এখানে যাদের যথেষ্ট গোয়েন্দা তথ্য ছিল না, যথেষ্ট সিকিউরিটি মেজার নেওয়া হয়নি, না হলে বাংলাদেশ টেলিভিশনের মতো একটা প্রতিষ্ঠানে 3 বার পর গিয়ে হামলা করে কি করে? যারা এটি রক্ষা করার দায়িত্ব ছিল তারা সেটি করেনি। এবং সারা বাংলাদেশ জেলখানা, ধরে নিন যে নরসিংদী, একটা জেলখানার মধ্যে আপনি নরসিংদীর মতো একটা জেলখানায় যেখানে হাই সিকিউরিটি সেলেই নেই, সেখানে আপনি 10 জন জঙ্গিকে নিয়ে রাখছেন। কিসের জন্য? নরসিংদীতে মামলা চলতেছে এই অজুহাতে। ঢাকা থেকে নরসিংদী যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টাও তো লাগে না। সো এটা আমাদের ফেলিউর। আমরা ঘটনার গ্রেভিটি বুঝতে পারি না, আমরা ঘটনার মূল গুরুত্ব কতটুকু এটা বুঝতে পারি না। আমি সেলিম ভাইয়ের সাথে একমত, এই আন্দোলনটি শুরুর দিকে একেবারে একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এবং এটার যে সোশিও কালচারাল ক্যারেক্টার, এটাও আমরা বুঝতে পারি নাই। বুঝতে পারি নাই দেখেই শেষ পর্যন্ত এর ভিতরে অন্য শক্তি ঢুকে গিয়ে পুরো জিনিসটাকে এখন এমন একটি জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত হয়তো কোটা আন্দোলন হয়েছে, কিন্তু বাংলাদেশের অন্তঃসার শূন্যতা, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার একটা জেনারেশন তৈরি করতে পারি নাই। যদি পারতাম, কোনো একটা বিশ্ববিদ্যালয় তরুণের পক্ষে বলা সম্ভব না যে তুমি কে আমি কে, রাজাকার, এই স্লোগান দেওয়া সম্ভব না। এই দেশে মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটি তৈরি করার জন্য আমাদের লম্বা কে বলেছে স্বৈরাচার, ওইটা বাদ দিয়ে বললে তো হবে না। স্বৈরাচার একজন ছাত্র বললে স্বৈরাজ কে বলেছে? কেউ বলে নাই তো। আমরা নাকি বিভ্রান্ত করেছে, আমরা নাকি রাজাকার, কে বলেছে? আমি আলোচনাটা করি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না বলে আমি পারছি না, যদি 1 মিনিটে অভিজ্ঞতায় বলে যে জেলখানা থেকে 69 গণ অভ্যুত্থানের সময় কিন্তু কয়েদিরা বের হয়ে এসেছিল। অভিজ্ঞতা বলে আইয়ুবের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, মোহাম্মদ নাসিম থেকে শুরু করে, মায়া থেকে শুরু করে, আমাদের সবার পকেটে কিন্তু পাথর থাকতো আন্দোলনের সময়। কিন্তু বর্তমান সময়ে আমরা যে বিভৎসতা দেখছি, আমরা যে ভয়াবহতা দেখছি, সেই পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতিকে মেলানো যায় কিনা, সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন ভাড়া দিয়ে পাওয়া যায়। এখন সেরকম আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।